আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। পাঠ করছি মেহেরিনের স্বপ্নরং। লেখনীতে মির্জা সূচনা, পর্ব সংখ্যা 34। মোনাজাত শেষ করে এসে মেহেরিন কোলের ওপর মাথা রাখে রাজ। মেহেরিন কিছু বলে না, কেন জানি কিছু বলতে ইচ্ছে করছে না। মেহেরিন চুপচাপ তাকিয়ে থাকে তার কবির সাহেবের দিকে। এই মানুষটা, তার ভালোবাসা, তার প্রথম প্রেম, তার জীবনের এমন এক পুরুষ যাকে সে চেয়েছিল তার স্বামী, তার ভাগ্যের লেখা জীবন মরণের সাথী। ভেবে বুকটা কেমন করে আসে এক অপার্থিব সুখে। কিছুক্ষণ পর রাজ হঠাৎ উঠে যায়। মেহেরিন কৌতূহলী হয়ে তাকিয়ে থাকে। রাজ কয়েকটা ছোট ছোট বাক্স আর শপিং ব্যাগ নিয়ে আসে। একটা ব্যাগ মেহেরিনের হাতে দিয়ে বলে, এটা আমার প্রথম উপার্জনের টাকায় কেনা। দুটো শাড়ি কিনেছিলাম, আমার তো মা নেই, তাই ওটা আমার আরেক মা মানে মামনিকে দিয়েছি। আর এটা তোমার জন্য, আমার সহধর্মিণীর জন্য। তারপর একটা বাক্স মেহেরিনের হাতে দেয়। এই নেকলেসটা সেদিন কিনেছিলাম যেদিন প্রথম ভাবলাম তোমাকে বউ করব। তুমি আমার প্রথম প্রেম, প্রথম ভালোবাসা, আর তোমাকে বানাবো আমার বউ, আমার জীবন সাথী। মেহেরিন কিছু বলে না, শুধু অপলক তাকিয়ে থাকে রাজের দিকে। আরও একটা ছোট বাক্স এগিয়ে দেয়। এটা আমাদের বংশের শিকদার পরিবারের ঐতিহ্য, সব বউদের দেয়া হয় এটা। এই নাকফুলটা আমার মায়ের হাতের শেষ চিহ্ন। আজ এটা তোমার, তুমি পরবে এটা অরিয়না। আজ আমার মা থাকলে হয়তো সে নিজের হাতে পরিয়ে দিত তোমাকে। মেহেরিন অবাক হয়ে তাকিয়ে থাকে। তার হৃদয়ের প্রতিটি কোণে বাজতে থাকে রাজের কথা। সে নিঃশব্দে নাকফুল হাতে নেয়। শেষে রাজ নিজের হাতে একটা আংটির বাক্স খোলে, আংটি বের করে মেহেরিনের দিকে হাত বাড়ায়। মেহেরিন নিঃশব্দে হাত বাড়ায়। রাজ নিজের হাতে সে আংটি পরিয়ে দেয়। তারপর হালকা একটা চুমু দেয় মেহেরিনের হাতে, কিন্তু মেহেরিন মুহূর্তে নিজেকে সরিয়ে নেয়। রাজ কিছু বলে না। মেহেরিন চুপচাপ শপিং ব্যাগ আর বক্সগুলো নিয়ে উঠে যায়, আলমারিতে গুছিয়ে রাখে। তারপর কোনো কথা না বলে বিছানার ফুল সরিয়ে দেয়, চাদর ঠিক করে শুয়ে পড়ে। রাজ তাকিয়ে বলে, বউ তুমি শুয়ে পড়লে? আজ তো আমাদের বাসর রাত। মেহেরিন কিছু বলে না, মনোপাশে মুখ ফিরিয়ে হেসে ফেলে, কিন্তু সেই হাসির মধ্যে যেন এক অভিমান লুকিয়ে আছে। রাজ কাছে হাসে, হাত ধরতে চায়। মেহেরিন বলে, খবরদার আমাকে ছুতে যাবেন না। রাজ অবাক হয়ে বলে, তুমি আমার বিয়ে করা বউ, তোমাকে ছুবো না তো কাকে ছুবো? পাশের বাড়ির ভাবিকে? মেহেরিন টিটকারি মেরে বলে, ও তার মানে পাশের বাসার ভাবির সাথে আপনার? এতটুকু বলতে রাজ মেহেরিনের হাত ধরে বলে, সি 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 বউ, তুমি আমাকে অমন ভাবো? সি, বিশ্বাস করো বউ, আমার কোনো ভাবির সাথে কিছু নাই। আমি মন প্রাণ যৌবন জীবন সব দিয়ে তোমাকে শুধু ভালোবাসি। মেহেরিন প্রথমে হাসলেও এখন কেমন যেন হয়ে গেল। মেহেরিন উঠে বসে, হাতটা ঝাড়ি মেরে দেয়। তার চোখে মুখে দুটো ছল করে ওঠে। একদম ভালোবাসা দেখানোর চেষ্টা করবেন না। আপনি যা করেছেন আপনি হয়তো ভুলে যেতে পারেন, কিন্তু আমি পারি না। এই বলে সে আবার পাশ ফিরে শুয়ে পড়ে। রাজ চুপচাপ দাঁড়িয়ে থাকে, কিছু বলে না, কেবল বিছানায় নেমে আসে একা নীরব রাতের দীর্ঘশ্বাস। রাজ ক্ষীণ গলায় বলে ওঠে, বউ তুমি আমার সাথে এমন অন্যায় করতে পারো না। বাসর করার অধিকার তো আমারও আছে, স্বাধীন দেশের নাগরিক আমি। তুমি আমার স্বাধীনতা কেড়ে নিতে পারো না। বাসর করা আমার স্বামীগত অধিকার, আর আমার অধিকার তোমায় দিতেই হবে। তোমার এই অবিচার অন্যায় কিন্তু জাতি মেনে নেবে না। মেহেরিন চোখ পাকিয়ে বালিশটা ছুঁড়ে মারে তার দিকে। না মানলে না মানুক, তাতে আমার কিছু যায় আসে না। চুপচাপ ঘুমিয়ে পড়ুন। রাজ হতবাক, মুখ ভার করে বিছানায় বসে পড়ে, নীরবে বকবক করতে থাকে। আর মেহেরিন চুপচাপ শুনতে থাকে, হাসি চেপে। হঠাৎ রাজ গান ধরে, ও বউ কেন আমার কাছে আসো না, ও বউ তুমি আমায় কি ভালোবাসো না, ও বউ।
চলো ঝগড়া মারামারি তুমি ভুলে যাই তাড়াতাড়ি। ইতনা গুসকা কিউ, তুমি কেন এত বোকা সাজো? আমায় একটু বোঝো, শোনো না। আই লাভ ইউ ও বউ, তুমি আমায় কি ভালোবাসো না ও বউ? গানটা শেষ হতে মেহরিন উঠে পড়ে, আস্তে আস্তে রাতের দিকে এগিয়ে যায়। রাজ ভাবে হয়তো তার বউয়ের রাগ ভেঙে গেছে, তাই সে সম্মুখ দিতে আগায়। অমনি ধপাস রাজ পড়ে গিয়ে আহমকের মতো তাকিয়ে আছে মেহরিনের দিকে। তারপর বলে, তুমি আমায় বাসর রাতে ফেলে দিয়েছো, মাজা ভেঙে দিলে বউ। ও বউ, এটা তো আমার করার কথা ছিল, মারামারি করা ভালো কথা, তাই বলে তুমি বাসর রাতে মারামারি করবে, এটা কিন্তু জাতি কোনো কালে মেনে নিবে না। মেহরিন উঠে গিয়ে রাজের হাত ধরে টেনে ঘরের বাইরে বের করে দেয়, তারপর দরজা ঠাস করে বন্ধ করে দেয়। রাজ অবাক, দরজার দিকে তাকিয়ে থাকে অবুঝ বাচ্চাদের মতো। তারপর দরজা ধাক্কা দিয়ে বলে, বউ দরজা খোলো, আমি আর কিছু বলবো না, প্লিজ ঘরে ঢুকতে দাও ও বউ ও মন প্রেম। মেহিন দরজার কাছে দাঁড়ায়, ঠোঁট চাপা হাসিতে ফেটে পড়ে। মনে মনে বলে, আমাকে কষ্ট দেয়া এখন কেমন লাগে? আমাকে কষ্ট দেওয়ার হিসাব আমি পাই নেব। মিস্টার শিকদার হাড়ে হাড়ে বুঝতে পারবে আমি কি জিনিস। কথা বলে বিছানায় গিয়ে আরাম করে শুয়ে পড়ে। ওদিকে রাজ বারবার ডাকাডাকি করে, কিন্তু কোনো উত্তর পায় না। শেষমেশ হতাশ হয়ে চলে যায় লাবির বেডরুমে। লাবির দরজা খুলে অবাক, আরে বউ, এত রাতে নিজের রুম ছেড়ে এখানে কেন? রাজ কিছু বলে না, সরাসরি গিয়ে বিছানায় ধপ করে শুয়ে পড়ে। লাবি হতভম্ব, কয়েক সেকেন্ড পরে হেসে বলে, ভাবি বের করে দিয়েছে বুঝি? রাজ একটা বালিশ ছুঁড়ে মারে লাবিবের দিকে, আর একটা কথা বললে তোকে আমি ঘর থেকে বের করে দেব। লাবিব হেসে বলে, বাহ, ভাবি তোমায় বের করেছে আর তুমি আমাকে বের করবে, দারুণ ভারসাম্য। রাজ গম্ভীর মুখে চেয়ে থাকে। ভাবি ভাব তুলে বলে, ওকে ওকে, আর কিছু বলবো না। এই বলে পাশে শুয়ে পড়ে। আর রাজ চোখে ঘুম নেই, শুধু সেই দরজা আর দরজার উপরে তার বউ। ভোরবেলা মেহেরিন ঘুম ভেঙে যায়, চোখ মেলে উঠে বসে। দূরে কোথাও আজানের ধ্বনি ভেসে আসছে। পাশ ফিরে দেখা বিছানাটা খালি। একটা শান্ত হাসি খেলে যায় তার মুখে। নিঃশব্দে উঠে অজু করে নামাজ পড়ে নেয়, তারপর কিছুক্ষণ শুয়ে থাকে, আর তারপরে কিছু একটা ভাবতে ভাবতে বের হয়ে আসে রুম থেকে। নতুন বউ হয়ে শুধু শাড়ি পরে বসে থাকলে চলবে না, এই ভাবনা যেন তাকে টেনে নেয় রান্নাঘরের দিকে। রান্নাঘরে ঢুকে দেখে একটা মেয়ে বাসন মাজছে, সম্ভবত হেল্পিং হ্যান্ড। মেয়েটি মেহেরকে দেখে চমকে উঠে বলে, আরে ম্যাডাম, আপনি তো সকালে কিছু লাগবে? আমি কইরা দিতেছি। মেহের হেসে বলে, কিছু লাগবে না। নাম কি তোমার? মেয়েটি হেসে উত্তর দেয়, আমার নাম কুলসুম ম্যাডাম। মেহের মা মাখা হাসি দিয়ে বলে, সুন্দর নাম, ঠিক তোমার মতোই। আর হ্যাঁ, আমাকে ম্যাডাম বলবে না, আপু বা ভাবি বলবে। কুলসুম যেন খুশিতে ডানা মেলে। আচ্ছা ভাবি। মেহের জিজ্ঞেস করে, একটা সাহায্য করবে? এই বাড়ির সবাই সকালে কি খেতে পছন্দ করে একটু বলো তো। কুলসুম ভাবে, তারপর বলে, আম্মা, মানে লাবিব ভাইজানের আম্মা, উনি দুধ চা খান, চিনি একটু কম দিয়ে, সাথে পরোটা আর ডিম ভাজি। লামিয়া আপা স্যান্ডউইচ আর জুস খান, আর লাবিব ভাই উনি যেটা দেন সেটাই খান। বড় ভাইজান, মানে আপনার স্বামী, উনি তো তেমন কিছু খান না, তবে শুনেছি আলু পরোটা আর মুরগির ঝোল নাকি তার খুব প্রিয়। মেহের মুচকি হেসে বলে, বুঝেছি। আর তুমি? কুলসুম একটু থেমে যায়। আমার আমারও তো কেউ কখন জিজ্ঞেস করে না ভাবি। মেহের আন্তরিক গলায় বলে, তবে আজ আমি করলাম। এবার বলো তো। কুলসুম মাথা নিচু করে বলে, আমার না নুডলস খুব ভালো লাগে ভাবি। মেহের হেসে বলে, তাহলে আজ নুডলসই হবে। কুলসুম বলে, আমি ঝটপট তাহলে সব রান্না করে ফেলতেছি ভাবি। মেহের শাড়ি আঁচল কোমরে গুজে হাত লাগিয়ে বলে, তোমার করতে হবে না, আমি করছি, তুমি শুধু আমায় সাহায্য করো। কুলসুম আতঙ্কে কণ্ঠে বলল, আরে ভাবি, আপনি নতুন বউ, আপনি কাজ করলে চলবে, আম্মা চাইলে আমার রক্ষা নাই।
মেহের শান্ত গলায় বলে, চিন্তা করো না, তোমাকে কেউ কিছু বলবে না, আমি আছি তো। আর তুমি তো আমাকে সাহায্য করবেই। কুলসুম বারবার না করলেও শেষমেশ রাজি হয়। দুজনে একসাথে রান্না শুরু করে। মাঝখানে হাসাহাসি, মাঝে মাঝে ঝোলের স্বাদ দেখে ঠিক করে। রান্নার ফাঁকে মেহের ঘড়ির দিকে তাকিয়ে তারপর কুলসুমকে বলে, তোমাদের ভাইজানরা কখন ওঠে? কুলসুম বলে, 8টার মধ্যে উঠে যায় ভাবি। মেহের মাথা নাড়ে, আচ্ছা তাহলে তাড়াতাড়ি শেষ করি। তার চোখে মুখে এখন নতুন আলোর ছায়া, নতুন সংসার, নতুন দায়িত্ব, আর রাজের জন্য এক ফালি নরম মমতা। 7:30 বাজে। মেহরিন আর কুলসুম মিলে সব রান্না শেষ করেছে। নাস্তার আইটেমগুলো টেবিলে সুন্দর করে সাজিয়ে রাখছে। এমন সময় ঘরের দিক থেকে বের হয়ে এলো রূপা বেগম। রান্নাঘরে মেহেরিনকে দেখে থমকে দাঁড়ালেন। আরে বৌমা, তুমি রান্নাঘরে কেন? মৃদু কণ্ঠে জিজ্ঞেস করলেন তিনি। মেহের ঘুরে দাঁড়িয়ে হেসে বললে, কেন মামনি, রান্নাঘরে আসে কি আমার মা না? রূপা বেগম একটু গম্ভীর গলায় বললেন, না তা নয়, কিন্তু তুমি নতুন বউ, এখন এই রান্না করার দরকার নেই। আমি আর কুলসুম মিলে সব সামলে নিতে পারি। তুমি তো এ বাড়ির বউ, কাজের মেয়ে না যে সব কিছু করতে হবে। হালকা হেসে আবার বললেন, হ্যাঁ, মাঝে মধ্যে শখ করে রান্না করলে আলাদা কথা। মেন হেসে উত্তর দেয়, মামনি, আমি তো আমার বাড়িতেও রান্না করতাম, চিন্তা করবেন না, কষ্ট হলে অবশ্যই জানাবো আপনাকে। বেগম কিছু বললেন না, গেলেন সোফায় বসে পড়লেন। তারপর কুলসুমকে বললেন, কুলসুম চা দে তো। মেহের নিজে ট্রেতে করে 3 কাপ চা নিয়ে এলেন। 1 কাপ দিলেন রূপা বেগমকে, একটা নিচে নিল আর একটা কুলসুমকে দিল। এই নাও কুলসুম আপা, তোমার চা। রূপা বেগম মেহেরের ভদ্রতার আচরণ দেখে খুশি হলেন। চায়ের এক চুমুক দিয়ে বলেন, বাহ বৌমা, তো দেখি দারুণ চা বানাও, তবে চায়ের সাথে একটু আলাদা লাগছে। কেন গো? মেহের হেসে বলল, কারণ এতে আমি গোলমরিচ আর লবঙ্গ দিয়ে ফুটিয়ে এনেছি মামুনি। রূপা বেগম খুশি হয়ে বললেন, খুব ভালো হয়েছে। তোমার তো 10-11তে দিতে হয়। মেহের হেসে বলে। পাশ থেকে কুলসুম বলে ওঠে, আরে ব্যাস, ভাবি তো আজ পুরাই ফাটাই দিল, চা আসলে মজা হয়েছে। ঠিক তখন নিচে নেমে আসল লামিয়া। মেহেরকে দেখে বলে, আরে ভাবিমন, তুমি এত সকাল সকাল উঠে গেছো? মেহের হাসে। লামিয়া বলে, ও কুলসুম আপা, আমায় জুস দাও তো। মেহের তাড়াতাড়ি বলে, তুমি বসো, আমি দিচ্ছি। লামিয়া মুচকি হেসে বলে, আজ তো আমার সকালটাই জমে যাবে, সকাল উঠে সুন্দরভাবে হাতের নাস্তা। সবাই হেসে ওঠে। মেহেরিনা তাকে জুস আর স্যান্ডউইচ দিয়ে দেয়। লামিয়া কৌতূহলী হয়ে বলে, ভাবিনি, তুমি কিভাবে জানলাম এগুলো খাই? মেহের চোখ টিপে বলে, কুলসুম আপা বলছে। লামিয়া হেসে বলে, ও ঠিক। রূপা বেগম তখন ঘড়ির দিকে তাকিয়ে বলেন, 8টা বাজে, এখন রাজ নিশ্চয় কফি চাইবে। কুলসুম, কফি বানাও। কুলসুম হেসে বলে, ভাবি তো করে রাখছে সব আম্মা। রূপা বেগম এবার সত্যি খুশি হয়ে হেসে ফেললেন। বাহ, বৌমা তো দেখি সব খোঁজ খবর রাখে। ভোরের বাতাসে ছড়িয়ে পড়ে চায়ের গন্ধ আর এক নববধূর কোমল যত্নের স্পর্শ। সকালে সবাই টুকটাক করে গল্পে মেতে উঠেছে। ঠিক তখনই ঘুম চোখে দুলতে দুলতে নিচে নামে রাজ। গম্ভীর গলায় বলে, কুলসুম, কফি দে। পেছন থেকে লাভি বলে ওঠে, আমাকেও দাও। মেহেরিন গিয়ে 2 কাপ কফি নিয়ে আসে, একটা লাবিবকে দেয়। লাবিব মজা করে বলে, আরে আজ তো সকালটাই জমে গেল, নতুন ভাবির হাতে বানানো কফি, আর সকাল সকাল মানে মুড ফ্রেশ একদম। মেহেরিন গম্ভীর মুখে আর একটা মগ নিয়ে রাজের সামনে গিয়ে বলে, আপনার কফি। আজ কিছু না বলে কফি নিয়ে চুপচাপ উপরের দিকে হাঁটা দেয়, রুমের দিকে। রূপা বেগম মেহেরিনকে ডাকে, বৌমা দেখে এসে রাজবাবার কিছু দরকার আছে কিনা। মেহের সম্মতি জানিয়ে উপরে ওঠে। রুমে ঢুকে দেখে রাজ অন্যদিকে মুখ ফিরে কফি খাচ্ছে। মেহের বিছানা গুছিয়ে দিতে শুরু করে, আর চোখে কয়েকবার দেখে আর কি করছে। হঠাৎ রাজ এসে মেহেরকে জড়িয়ে ধরে। মেহের হতভম্ব হয়ে যায়, কি সমস্যা আপনার, এরকম আচরণ করছেন কেন?
একদম এমন ডলাডলি করবেন না। রাজ গম্ভীর কথা বলে, আমার বউ, আমি যা ইচ্ছে তাই করবো। তুমি অন্যায় করছো আমার সাথে বউ। আমার বউ হয়ে বাসরের রাতে আমায় দূরে সরিয়ে দিয়েছো, এটা কি ঠিক করেছো? মেহেন ধাক্কা দিয়ে নিজেকে ছাড়িয়ে নেয়, তার চোখে জল জল করছে। আপনি কি করছেন সেটা আপনি ভুলে যেতে পারেন, কিন্তু আমি না। আপনার সে আচরণ আমি আজীবন মনে রাখবো। সে দরজার দিকে এগোতেই রাস্তার হাত টেনে ধরে, মেহের নিচের কাছে এনে ঠোঁটে ঠোঁট চেপে ধরে। রাজের এমন আচরণে মেহের অবশ হয়ে যায়। শরীরের জন্য একটু বল পাচ্ছে না, কেমন নিজেকে পাগল পাগল লাগছে। তবুও সে নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে। শেষমেশ আর না পেরে সে রাজের ঠোঁট কামড়ে দেয়। রাজ তবুও ছাড়ে না। তখন মেহের কনুন দিয়ে তার পেটে এক ধাক্কা দেয়। রাজ কষ্ট পেয়ে মেহেরকে ছেড়ে দেয়। রাজ গম্ভীর গলায় বলে, তুমি বউ না জল্লাদ। মারামারি করো সে ঠিক আছে, তাই বলে কি সবসময় আমার মারামারি করা ঠিক? বউ নিজে তো আদর করোই না, আমি আদর করছি আর তখনই তুমি মারামারি করছো। বিরক্ত গলায় বলে, সকাল সকাল একটু আদর চাইলাম আর তুমি মারলে। মেহেরিন বলে, আপনি অসভ্য, অশালীন, আমার থেকে শত শত হাত দূরে থাকবেন। রাজ হেসে বলে, মামার বাড়ির আবদার তাই না? তুমি আমার বউ আর আমি থাকবো শত হাত দূরে? নো, নেভার, ইম্পসিবল। মেহের কিছু বলে না। রাজ একটা ধাক্কা দিয়ে বলে, অসভ্য, অভদ্র বলতে বলতে নিচে চলে যায়। পেছন থেকে রাজ বলে, বউ আমার সাথে এমন অবিচার করো না। সিঙ্গাপুর, সকাল 10টা। রাজ এসেছে তার মামার বাড়ি, কিছুদিন এখানে থাকবে। হালকা ঠান্ডা পড়ছে, তাই মুডও শান্ত। সকাল 9টা বেরিয়েছে সে, সঙ্গে মামাতো ভাই তুষার। তারা যাচ্ছে একটা পার্কে। হৃদ নিজেই ড্রাইভ করছে, তুষার পাশে সিটে বসে জানালা দিয়ে বাইরের দৃশ্য দেখছে। রাজ বাঁকে আসতে হঠাৎ মেহের সামনের দিকে থেকে দ্রুতগতিতে একটা গাড়ি এসে পড়ে। হৃদ দক্ষ হাতে গাড়ি সামলে নেয়, মুখোমুখি সংঘর্ষে এড়িয়ে যায় একেবারে শেষ মুহূর্তে। ব্রেক চেপে গাড়ি থামিয়ে দেয় হৃদ। আরেকটি গাড়ি একেবারে সামনে এসে থেকে ঠিকঠাক থেমে যায়। ওই অপর গাড়ি থেকে নেমে আসে এক মেয়ে, পরনে ফর্মাল ড্রেস, সুন্দর করে বাঁধা চুল পেছনে ছুটি করে রাখা, মুখে মাস্ক, শুধু চোখ দুটো দেখা যাচ্ছে, চোখের রং হালকা নীল। মেয়েটি এগিয়ে এসে হৃদের গাড়ির জানালা টোকা দেয়। হৃদ জানালা নামিয়ে সরি বলতে যাবে, মেয়েটি তখন রেগে বলে ওঠে, এ বেয়াদব, চোখে দেখে গাড়ি চালাস না? আর একটু হলে তো উপরে উঠে যেতাম আমি, তখন কি হতো জানিস? বাপের টাকায় ফুটতে ছাড়া আর কিছু জানিস না, বুঝিস না? এই তোর বাবার নাম কি বল? হৃদ স্তম্ভিত হয়ে মেয়েটির দিকে তাকিয়ে থাকে। এই গলায় কণ্ঠস্বর ঠিক যেন মেহেরের মতো। চোখ দুটো নীল হলে সে চাহনি, সেই তেজ যেন একদম ওর প্রতিচ্ছবি। হৃদ কথা না বলে মেয়েটি আবার বললে, এই তুই এভাবে আমার দিকে চুপচাপ তাকিয়ে আছিস কেন? হ্যাজব্যান্ড প্লাস নারী নির্যাতন অ্যাটেম্পট টু মার্ডার কেস ঠুকে দেব, তখন মজা টের পাবি। তুষার এবার বলার চেষ্টা করে, আই এম রিয়েলি সরি বাট উই ডিড নট মিন টু। মেয়েটা তুষারকে এক ধমক দিয়ে বলে, চুপ, তুই চালাচ্ছিলি? তাহলে কথা বলিস না, আহম্মক। হৃদ এখনো বোবা হয়ে তাকিয়ে আছে। মেয়েটির চাহনি, আচরণ সবই খুঁজে নিচ্ছে কোনো পুরনো পরিচয়ের ছায়া। মেয়েটি আবার বলে, এই মালটা কি বুবা? তুষারদের দিকে মাথা নেয়। মেয়েটি কড়া গলায় বলে ওঠে, না হলে কথা বলছে না কেন?